আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে, নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, ক্ষমা করে দিও। রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই দুহাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, হেই সুনয়না, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ? বিয়ে করতে চাইতাম সুন্দর করে বউ সাজতে, বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি তোর তো বিয়েই শেষ। ধুর যাও, একটা বিয়ে হলো, স্বামী থাকবে বিদেশে, পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্তোর দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন, ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে, মনে মনে বলে, বাপরে কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়ল নয়নার দিকে। লিটল পরি লাগছে আজ নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী, কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে, চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করল নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আচ্ছা, ছেলেরা জিম করে 6 প্যাক বডি কেন বানায়? তুমি বলো কেন বানায়? আপনি জানেন না বুঝি? এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্য। ওই যে টনি কাকারের গান আছে না, मैं जिम शिम जाता हूँ तेरे लिए, मैं বডি বানাতা हूँ तेरे लिए, मैं अंडे शंडे खाता हूँ तेरे लिए। তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো? নয়না হাতের কর গুনে বলে, 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মহেশবাবু, তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী, তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল। সালমান খানের বডি দেখেছেন? কি বডি! বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছ? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভির স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছ? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি, ওয়ান অ্যান্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কদু তাহাই লাও। এসব বাদ দিন, আগে বলুন তো এমন নায়কের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ডও পূর্ণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর জন্য জিম করে বডি বানিয়েছি, মেয়েদের দেখানোর না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন করে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেছই, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা। আপনার আবার ইজ্জতও আছে? নেই না? ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই তা হরণ হলেই বাকি, বলেই নয়নার সামনে দাঁড়ালো। নয়না চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, আমার লজ্জা লাগছে। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছিহ, কি ভাষা ব্যবহার করছেন! আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশিম ভাববেন নিজেকে, সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্ট্যাম্প কার্ড কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী, তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা। আপনার সাহস তো কম না, আমাকে এসব বলেন। তো আপনি কি নিজেই তো ইমরান হাশমির 2 পিস? ইয়েস বেবি, তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের, কারণ আই নিড ইয়োর লিপস জাস্ট 2 মিনিট, ফ্লেভার চেক করেই ছেড়ে দেব। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হলো ইমরান হাশমি, ছি হ। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না। 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কেনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে, কি এমন আছে এতে? তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেলে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছ, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্ট্যাম্প তোমাকেও দেব, শোধবোধ। শোধবোধের কথা আসলে তো আপনি আরও অনেকগুলো পাওনা, আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে চলে যাব। নয়না সামনের দিকে তাকিয়ে বলে, হায়, আপনাকে তো পুরাই, বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করল না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়ল। মিতা বেগম বললেন, কিরে তোদের হলো? হ্যাঁ আম্মু আসো।
মিতা বেগম এসে বলে, মাশাআল্লাহ, আমার বৌমাকে তো একদম পরী লাগছে, কারো নজর না লাগুক। আমি যাচ্ছি, তোরা আয়, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়ান নজনার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো, আর ঠোঁটের কোণে মুচকি হাসি। কেন, আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই, যা বলছি তাই করো। কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না, আপনি তালগাছ, আমি আম গাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে, তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দরী বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে তোমাকে দেখে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্জনা কাপা কাপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না, আমি জাস্ট। আর কিছু বলার আগেই লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুলসজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়ল? কেন মনে পড়ল? তোর বর তোকে খুশি করতে পারেনি, তাই এক্সের কথা মনে পড়ল? ছাড়ো, আমার লাগছে। লাগুক। চুলগুলো মুঠো করে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি। মিথ্যে বলেছিস। বল, তোর কোন কোন জায়গার স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি? তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়ল? ইউ লিটল স্নেক, আপনাকে আজ আমি ছাড়ব না। প্লিজ বেবি, আমাকে ছেড়ো না। অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি, প্লিজ ছেড়ো না। কিন্তু আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু আধটু অসভ্যতা করেই থাকে, ইটস কমন বেবি। দূরে সরুন, ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন? তুমি না একটু আগে বললে আমাকে ছাড়বে না? অসভ্য লোক, আপনার মোবাইলটা একটু দেন তো। পার্সোনাল জিনিস কাউকে দেই না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘুরেন যে মোবাইল কেউ চাইলে তাকে দেয়া যাবে না? গার্লফ্রেন্ড ছাড়া বুঝে মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ, সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না, জাস্ট কয়েকটা পিক তুলব। নয়তো এক কাজ করুন, আমাকে কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি? তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব? হ্যাঁ দেবেন, নয়তো আমিও রুম থেকে বেরোবো না। আপনার কথায় আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না? জিয়ান নয়নার হাত ছেলে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুরসত পেলে লবণ মরিচ মাখিয়ে আঁচড় করে খাবো। সোজা কথা বলা যায় না? না, বলা যায় না। মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে খেন। জিয়ানার কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল। বুঝে গেছে এই মেয়ে নাছর বান্ধা, পিক না তুলে দেয়া পর্যন্ত শান্তি দেবে না। নয়না সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে, 3টা সেলফি তুলব। আমার মোবাইল আমার কাছে দাও, ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপ হোক। ওকে বেবি, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক, তাহলে তো খারাপ করতেই হয়। এই একদম আমাকে টাচ করবেন না, জাস্ট 3টা সেলফি তুলব। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে। নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু হয়ে যাক। নয়না চোখ বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ, খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি। নয়না কিছু বলবে তার আগেই নাহিদ রুমে এসে বলে, তোদের প্রেম শেষ হলে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নয়না জিয়ানের হাত টেনে কানে মুখে বলে, এটা কে? আমি নাহিদ, জিয়ানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ভাবি আপনার বর কিন্তু শুধু পাইলট নয়, ইংরেজিতে অনার্সও করেছে। আরে বাহ বাহ, এর জন্যই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো। ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে? ভাবি আপনি তো জোস। তুমি নাহিদকে আগে থেকে চিনো? আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? হোয়াট? তো আগে চিনব কি করে? আজকেই চিনলাম। আজকে চিনে এত সহজভাবে কথা বলছো? সরি দেওর ভাইয়া, আমি আজকে আপনাকে চিনলাম, তাই একদম কঠিন কথা বলবো। নাহিদ হেসে বলে, ভাবি রক রেজা শকড। তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নাহিদ চলে গেলে নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করেন তো। কেন? একটা গোপন কথা আছে। জিয়ান নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাবি। জানেন, লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই এক সুবিধা। কি সুবিধা? আপনি সব সময় আমার কথা মাথা নিচু করে শুনবেন, আর আমি সব সময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাব। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রাখো আর চলো। আর হ্যাঁ, মনে আছো তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? মনে আছে তো। কিপ স্মাইল।
জিয়ান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল, উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে স্টেজে বসল। সবাই নয়নার প্রশংসা করছে। সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদম পরীর মতো, সো প্রিটি। জেরিন চৌধুরী উপরে উপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেঝো মেয়ে সায়নার জন্য পছন্দ করেছিল, কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। সায়না এসে বলে, মম, ভাবি এত কিউট, একদম রূপকথা রাজকন্যার মতো লাগছে, নজর না লাগুক কারো। বলতেই হবে, দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ। ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয়। চুপ করো, এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। উহু, আমার জায়গা হলো জাহিনের হৃদয়ে। মম, আমি জাহিনকে ভালোবাসি। রেজা তাও ভদ্রতা বজায় রাখে। জাহিন, ও কোন দিন তোমাকে পাত্তা দেবে? সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোন দিকে খেয়াল আছে? এমন ছেলের সাথে সংসার হয়? নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করল না। এটাই তো আমাকে আরও টানে জাহিনের দিকে। বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো। চুপ করো আর আমার সাথে আসো, খেয়ে নেই। মাহবুব তালুকদার, তার ভাই আরও আত্মীয় স্বজনরা সবাই এসেছে। জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের ওপর দিয়ে বলে, আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার। আমার একমাত্র মেয়ে, কোনোদিন কোনো দুঃখ ওকে আমাদের ভেদ করে স্পর্শ করতে পারেনি। তুমি ওর এভাবেই খেয়াল রাখবে তো বাবা? জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। যতদিন আছি মানে? আম্মু, এত কথা বলার সময় এটা? দেখো আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। না। নাহিদ সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও। এটা স্মৃতি হিসাবে বহন করবে। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান নয়নাকে। চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। ওদের ওপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়না মনে মনে বলে, ইস, এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টির থেকে পরে নিয়ে নেব ভিডিও। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনও ছাড়েনি। সে চলে গেছে তার ভাবনার জগতে। নাহিদ বলে, ভাবি, হাত আর ছাড়াছাড়ি নেই, এভাবে ধরে রাখবেন সারা জীবন। নয়না সাথে সাথে হাত ছেড়ে দেয়। নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে। পরিবারের বড় মেয়ে, সবার আদরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাহিরে গিয়েছিল। রুমে এসে নীলাঞ্জনার সামনে বসে নীলাঞ্জনার হাত ধরে বলে, আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ বাসর রাতে তার এক্সকে টেক্সট করছে? সরি জান, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো, তার যেন কোনো হেলদোল নেই। লাবিব নিজের কার্য সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক, তবুও রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছি, রাগ করে থেকো না জান। নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন কাউকে কিছু বলাও আবার সহ্যও করা যায় না। অন্তর পুড়ে ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না, আর সহ্যও করা যায় না। চলবে।